আমার কিন্তু সর্বপ্রথম আশা এবং আমার একটা ঐতিহাসিক আশা কিন্তু এটা আজকে আমার আশা দুর্গাপুর আঞ্চলিক প্রেস ক্লাবের আয়োজনে পয়লা বৈশাখ উপলক্ষে মত বিনিময় সভা। 1946 সালে আমরা এখন মত বিনিময় সভায় অনুষ্ঠানে হিসেবে জয়েন করে ওনার পোস্টিং হয়েছিল আসছো। আমি আমার কাছে শুনেছি উনি বলছে 3টে নদী পার হয়ে আমার যাওয়া লাগছে, 3টে নদী পার হয়ে ওনার কিন্তু এখানে জয়েন করা লাগছে। আর যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট ব্রিটিশ আমলে থাকে, সেন্ট্রাল গভর্নমেন্টের আওতায় এই জন্য উনি এসে কিন্তু এখানে জয়েন করেছিলেন, এখানকার পোস্ট মাস্টার ছিলেন। ওনার সাথে আমি আলাপ করতেছিলাম একটু আগে এখান থেকে উপজেলাটা কত দূর, তো উনি বলেন এখান থেকে 10 কিলোমিটার। আমি জানি অথবা আমি আইডিয়া করলাম আমার আব্বা যেখানে চাকরি করতে সেই জায়গাটা এখন নেই, সেই বিল্ডিংটা নেই, সেই স্ট্রাকচারটা নেই, হয়তো পরিবর্তনে অনেক কিছু হয়ে গেছে, কিন্তু আব্বার যে এখানে জয়েন করা, আব্বার চাকরি শুরু করা, সেইখানে আমি আসতে পেরেছি। এই জন্য আপনি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের সবাই ভালো থাকবেন, এই দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের মাধ্যমে বক্তব্য রাখবেন আমাদের এই প্রেস ক্লাবটা প্রতিষ্ঠিত হয় 2011 সালে এবং যার হাত দিয়ে প্রতিষ্ঠিত হয় আমাদের কাকা দুর্গাপুর আঞ্চলিক প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ হিজবুল্লাহ কাকা। এ পর্যায়ে আপনাদের মাধ্যমে বসন্তের কাছে নত নাইয়া বেশি ভয় কাছে কাপড় সরে যায়নি। দুর্গাপুর আঞ্চলিক প্রেস ক্লাব পয়লা বৈশাখ উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে। আজকের মত বিনিময় সভায় সভাপতিত্ব করছেন দুর্গাপুর আঞ্চলিক প্রেস ক্লাবের সভাপতি জনাব প্রভাষক শেখ আশিকুর রহমান আসিফ এবং প্রধান অতিথি হিসাবে আছেন আমাদের ভাগ্নে সিনিয়র সাংবাদিক, উনি তো আছেন আহ্বায়ক খুলনা প্রেস ক্লাব, ইএনবি খুলনা পুর প্রধান, নিউজ এজেন্সি পরিচালক খুলনা ওয়াসা, সদস্য খুলনা বিভাগ ও ক্রীড়া সংস্থা, সাবেক সাধারণ সম্পাদক খুলনা প্রেস ক্লাব, প্রধান উপদেষ্টা দুর্গাপুর আঞ্চলিক প্রেস ক্লাব। আজকের অনুষ্ঠানে সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাই এখানে উপস্থিত হওয়ার জন্য, এবং আমার সভাপতি যারা আছে এবং আমন্ত্রিত অতিথি যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ অভিনন্দন জানাই। 2011 সালে এই দুর্গাপুর আঞ্চলিক প্রেস ক্লাবে পথযাত্রা শুরু। আমরা সবাই মিলে এই ক্লাবটা প্রতিষ্ঠা করছিলাম এবং আমার ভাগ্নে অধ্যাপক দিদারুল আলম সাহেব উনিও আগে আমার যেখানে এসে আমাদের সাথে মত বিনিময় করছিলেন এবং উনি ওখানে বলছিলেন বসন্তের কাছে নত নাইয়া বেশি ভয় গেমে কাপড়ে রয়ে যাইবে, বলছিলেন মামা এই যে কীভাবে কী করলে থাকি এ কথা উনি বলছিলেন। তখন নদীর করে আমরা ওখানে ওনায় নিয়ে একটা অনুষ্ঠান করছিলাম। যাই হোক, আর হাঁটিহাটা করে এই 24 বছর আমাদের এই ক্লাবটা চলছে। আপনারা আমাদের সাথে সবসময় সহযোগিতা করেন এবং করে আসছেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানাই। এবং আমি আজকে প্রধান অতিথি আমাদের ভাগ্নে দিদারুল আলমের কাছে আমি একটা দাবি রাখবো যে ক্লাবটা আরও যাতে সামনে এগিয়ে যায় এবং আমাদের এখানে আমাদের একটা স্থায়ী কোনো ঠিকানা নাই, আমরা যাতে এখানে একটা স্থায়ী ঠিকানা করতে পারি এবং তার দিয়ে আমাদের এখানে যাতে উন্নয়ন হয়, আমি আজকে এই অনুষ্ঠানে আমি সেই দাবি রাখছি। আপনারা তো জানেন দুর্গাপুর একটি ঐতিহ্যবাহী গ্রাম, এখানে সব কিছু আছে কিন্তু প্রেস ক্লাব ছিল না। 2011 সালে আমি 2000 সালে দুর্গাপুর আসি, আসার পর থেকে আমার এই ক্লাবটা সবাইকে একত্রিত করে করতে আমার 11 বছর সময় লাগছিল। যারা আমার সাথে ছিলেন সবাইকে আমি অভিনন্দন, অনেক হয়তো নাই। যাই হোক, কথা আর বেশি বাড়াবো না, আমি সবাইকে ধন্যবাদ অভিনন্দন শুভেচ্ছা ও সালাম জানিয়ে আমি আমার আজকের মতো আমার বক্তব্য বিশেষ করছি। ধন্যবাদ। তার সাথে বক্তব্য রাখবেন রুস্তমাদি হাওলাদার, অবসরপ্রাপ্ত পরিচালক বিআরটি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত গ্রামের সম্মানিত আমার ক্লাবের প্রধান সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম।
নববর্ষের শুভেচ্ছা জানাই সকলকে। দরগাপুর একটা ঐতিহ্যবাহী গ্রাম, এটা গ্রাম আর বলা যায় না, শহর। অনেক আগে প্রথম যখন আসি মাদ্রাসার একটা নিয়োগ পরীক্ষায় আমি আসছিলাম। রেজাউল করিম ছিলেন, উনি আমাকে নিয়ে আসছিলেন। সত্যিকার এই গ্রামটা গুণীজনদের জন্মস্থান। এখানে কি নেই? বিচারপতি, সেনাবাহিনীর বড় অফিসার, বড় বড় শিক্ষাবিদ, যাদের সাথে আমরা খুলনায়ও প্রিন্সিপাল সাহেব ছিল। কাজী সব কিছু মিলিয়ে আমার কাছে দরগাপুর একটা বিশাল মহান গ্রাম বলে মনে হয়, যে একটা গ্রামে এত কিছু এই গ্রামই আছে, যার ফলে উন্নত, সবাই মন মানসিকতা উন্নত, সব কিছুই হচ্ছে উন্নত এখানে। আমি এই সবাইকে, যারা এই গ্রামে, বিশেষ করে সচিব সাহেব, সে তো একটা বিশাল অসাধারণ মানুষ, প্রচুর ভালো। আসলে তিনি দেখেন কত বড় উচ্চ পর্যায়ে চাকরি করছেন। তাই এই সমস্ত গুরুজনদের জন্মস্থান এখানে, সবাইকে আমি সালাম জানাই। তাদের ঐকান্ত প্রচেষ্টাই এই গ্রামটা আরো সুন্দর থেকে সুন্দর হয়েছে। একবার হেঁটে গিয়ে আপনাদের ওই মাঠ টাটও দেখতে গেছিলাম, খুব চমৎকার। হ্যাঁ, এইখানে ছিল। হ্যাঁ, এখন যে কথাটার জন্য আজকের এই সভা, আজকে যাকে আপনারা প্রধানতিথি করেছেন, সত্যিকারের শেখ দিদারুল আলম একটা অসাধারণ ব্যক্তি। আপনারা কাছে বসে অত বুঝতে পারতেছেন না, তিনি আসলে অনেক বড়। এখন খুলনা বিভাগের 1 নাম্বার সে স্থানে অবস্থান করছে। বিভাগীয়, আপনি খালি জেলা বিভাগীয় যে সংগঠন, তারই সে 1 নম্বর পজিশনে আছে। প্রেস ক্লাবের সে সভাপতি তাকে করতে চেয়েছিল, উনি ইচ্ছা করে করেন নাই, ইচ্ছা করে যায়নি, জোর করে তাকে সদস্য রাখা হয়েছে। কিন্তু সবাই তাকে মাথায় করে রাখে, যার ফলে হয়েছে কি, বিভাগীয় কমিশনার বলেন, সেনাবাহিনী বলেন, আর ডিসি সাহেব বলেন, অন্যান্য ডিপার্টমেন্টের প্রধানরা বলেন, দিদার সাহেবরে দেখলে লাভ দিয়ে ওঠে সবাই। এবং তার কিন্তু এই সাংবাদিকতার জন্যই কিন্তু এই সম্মানটা সে অর্জন করেছে। সব জায়গায় গেলে দিদার ভাই, কয়েকদিন তার সফর সঙ্গী হয়েছি, দেখেছি ডিসি সাহেব ওইখান থেকে সিটের থেকে উঠে ওই পিছনে নিয়ে সোফায় বসাইছে, সোফায় বসাইয়া ওনার বক্তব্যটি শুনছে, কথা শেষ হয়েছে, তারপর অনুযায়ী আবার সিটে বসছে। এইরকম একটা অবস্থানে তিনি আছেন। তিনি আসলে একজন গুণীজন, খুব নাম করা ব্যক্তিত্ব সর্ববিষয়। তা আমি তার মঙ্গল কামনা করি, তিনি দীর্ঘজীবী হোক, তার আরও তাকে আল্লাহ বেশি দিন বাঁচিয়ে রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করি। এরপরে যে কথাটা, ক্লাব, আঞ্চলিক ক্লাব, সুন্দর একটা কাজ, যাও মানে হাঁটি হাঁটি পা পা করে এগোচ্ছে। এই পেশাটা একটু নিরস সাবজেক্ট, খুব বেশি মানুষ এখানে তো পয়সা নাই, আসতে চায় না। আপনাদের স্লোগানটা দেখে ভালো লাগে, সত্যের সন্ধানের প্রতিদিন। এর উপরে কোনো বক্তব্য বোধহয় বাংলায় আছে আমার জানা নাই। সত্যের সন্ধানে প্রতিদিন, একদিন, প্রতিদিন, সত্যি অপূর্ব। আপনারা যদি এই আদর্শে অটল থাকেন, আপনারা যদি এই আদর্শে নির্ভীক থাকেন, আপনারা যদি সেই সাহসী ভূমিকায় থাকতে পারেন, আপনাদের এই সুনাম ওই উপজেলা তো কিছুই না, ওই দেখবেন যে জেলাও না, এরপরে বিভাগের সাথে বলবে যে না, দরগাপুর একটা সমিতি আছে, দরগাপুর একটা প্রেস ক্লাব আছে, সেখান থেকে নিউজ আছে, সেখান থেকে কৃষকের কথা বলে,
যেখান থেকে এলাকার উন্নয়নের কথা বলি, যে এলাকায় অভাব অভিযোগের কথা বলি, এই কথাটা যখন সোচ্চারভাবে উঠে আসবে তখন আপনারা হবেন ধন্য। তাই আশা করি আপনারা সেই পেশায় নিয়োজিত, আপনাদের সেটা আরও বেশি সুন্দর হোক, ভালো হোক, এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ গঠনমূলক বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে আপনারা বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। তাকে কিভাবে সংজ্ঞায়িত করবো, তিনি শিক্ষাক্ষেত্রে, সাংবাদিকতার ক্ষেত্রে, ক্রীড়াঙ্গনে এমন কোনো জায়গায় না যে তার পদচারণা নাই। তো আমাদের দুর্গাপুর আঞ্চলিক প্রেস ক্লাবের প্রধান প্রতিষ্ঠা হিসাবে আজকে প্রধান অতিথি সম্মতি প্রকাশ করাতে আমরা মনে করছি নিজেকে এবং দুর্গাপুর আঞ্চলিক প্রেস ক্লাবের সকল সদস্যের পক্ষ থেকে প্রধান অতিথিকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব অধ্যাপক শেখ দিদারুল আলম খানকে। আমি প্রথমে বলছি আসুন এই প্রধানমন্ত্রী বলেন যে আমাদের এই গ্রাম আমারই যদিও আমার মূল বাড়ি চাকরিতে, আমার আব্বার মূল বাড়িও চাকরিতে, তারপরেও আমার আব্বা শুয়ে রয়েছেন দুর্গাপুর বাগদাদিয়া রহমানিয়া মাদ্রাসা। এখানে কথা বলতে গেলে আমি আবেগে আপ্লুত হয়ে যাই। আব্বা যতটুকু না চাকরির পরিচয় নিতেন তার চেয়ে বেশি পরিচয় দিতেন দুর্গাপুর, কারণ দুর্গাপুর নিয়েই তার চিন্তা ভাবনা। এমন একটি গ্রাম যে গ্রামে জন্মগ্রহণ করেছিলেন জগৎ বিখ্যাত আলেম, পশ্চিমবাংলার লোকসভার এমএলএ, বিধানসভার এমএলএ, বুখারী শরীফের অনুবাদক, জামাতুল উলামা হিন্দের বাংলার সভাপতি মাওলানা ফজলুর রহমান দরগাপুর, যে গ্রামে জন্মগ্রহণ করেছেন কারি মাহমুদ আলী, যে গ্রামে জন্মগ্রহণ করেছেন আব্দুল ওয়াহাব সিদ্দিকী, যে গ্রামে জন্মগ্রহণ করেছেন নজরুল ইসলাম সিদ্দিকী, যে গ্রামে জন্মগ্রহণ করেছেন শেখ রেহমত আলী, শেখ রায়ন আলী, বিচারপতি কাজী ইসলাম সিদ্দিকী, ইসু হারুন। আমি যদি এগুলোর নাম বলি কার নাম বাদ যাবে আর কার নাম রয়ে যাবে। এই গ্রামটি আমার নানার বাড়ি, কিন্তু সাতক্ষীরা সমিতি যখন আমাদের বিভিন্ন প্রোগ্রামে নামাজ দেয় তখন বলে আমাদের সাতক্ষীরার তিনি সন্তান। আমার পাশে একজন সততার প্রতি খাদ্য অফিসার হিসেবে এত সততা আমার বাবাকে দেখেছি আর তাকে দেখি, সেই সিদ্দিকী যে খেলাধুলায় ব্যস্ত থাকে। সেই গ্রামে এসে আমি যে কোথা থেকে শুরু করবো আর কোথা থেকে শেষ করবো এটা বলতে পারছি না। আমার নানা শেখ আব্দুল ওয়ারেস, আমার মামা নুরুল কুদ্দুস, জুলফিকার মামা আছে, নুরুল কুদ্দুস মামা, মামার সমস্যা আছে না, কোটি কোটি সমস্যা রয়ে গেছে, এই বলছে কোটি কোটি সমস্যা রয়ে গেছে। আজকে মিনু মামার কথা মনে পড়ে, আজকে জুলফিকার মামা দেখাচ্ছিলেন ইনু সাহেবের সঙ্গে তার ফুলের তোলা বিনিময়। এই গ্রামে আমার এক ছোট ভাই ঢাকা থেকে কথা হয়, কাজল সিদ্দিকী, সবসময় কথা হয়। আমাদের পূর্ব অঞ্চলের জাকি জামে হয়েও এই গ্রামের জন্য কাজ করার চেষ্টা করেছে। আমি সবাইকে স্মরণ করি। আর আমার ছোটরা রাখবেন করি, তার ছেলে বড় জাহিদুল বাসার কার কথা বলব, সব নাম তো বাদ গেলেই আবার সমস্যা। এই গ্রাম ফুটবল অঙ্গনে যেমন নেতৃত্ব দিয়েছে, এই গ্রাম সাংবাদিকতা অঙ্গনে নেতৃত্ব দিয়েছে, এই গ্রাম চাকরি অঙ্গনে নেতৃত্ব দিয়েছে, শিক্ষকদের নেতৃত্ব দিয়েছে। এই আজকে যে এসএসসি পরীক্ষা হচ্ছে, এসএসসি পরীক্ষা হচ্ছে, আপনারা পরীক্ষা দিতে কিন্তু বাইরে স্যার গোদামা যিনি চেষ্টা করেছিলেন এবং আমাকে বলেছিলেন পুরোটা ডিসিশনের নো অপশন লিখে দেয়, না হলে ছাত্রীরা ডিসি নেবে না, যেহেতু পাইতে চায়। আমরা গিয়েছিলাম তখন লিখে দিয়েছি এইভাবে উকিল মামলা জানেন ব্যাপারগুলো কীভাবে ইতিহাস করবো। আমি আপনাদের জন্য কিছু আমার বক্তব্য খাপসা হবে, তারপরে বলি
আমার কাছে একটা বই আছে, আজকে দিয়ে যাব, বৃহত্তর খুলনার সংবাদপত্র স্বাধীনতা, সাংবাদিকতা। এখানে 9 পৃষ্ঠায় বলা হয়েছে খুলনার সাংবাদিকতা ইতিহাসে কলকাতা কেন্দ্রিক সাংবাদিকতা। এখানে কবি কৃষ্ণচন্দ্র মজুমদার সেনাটি গ্রামে, যার সারাংশ না লিখে কেউ পাঠ করেন, যেজন জীবাসের মনে ভালো হচ্ছে যারা এরকম আছে না আরো। তারপরেই যে গ্রামটি আসছে সেটা হচ্ছে পাইকগাছা থানার গদাপুর গ্রামের কাজী ইমদাদুল হকের মাসিক শিক্ষক পত্রিকা। ইমদাদুল হকের পরে আসছে সাতক্ষীরা করোনা থানার হামিদপুরের মৌলানা মইজুদ্দিন হামিদি সাহেব। এরপরে আসছে আমার গায়ে কাটা আছে, এদিনই কয়েক কনস্টেবল আর একজন মুসলিম সাংবাদিকের সন্ধান পেয়ে, যিনি ইতিহাস সৃষ্টি করেছেন সাতক্ষীরার আশাশুনি থানা দুর্গাপুর গ্রামের জনাব আব্দুল ওহাব সিদ্দিকী, যিনি 1929 সালে 30 ডিসেম্বর কলকাতা আর মুসলিম পত্রিকার সহ সম্পাদক রূপে সাংবাদিকতা অঙ্গনে পদচারণা শুরু করেন। তাহলে এই গ্রামের কৃতিত্ব দেখে খুলনার ইতিহাস লিখিকে 5 জনের মধ্যে তিনি একজন। এবার যখন বই মেলা হচ্ছিল, আমার হাবিব ভাই ছিল ওখানে, খুলনা সাহিত্য অঙ্গনের কথা হচ্ছিল। আমি বলেছিলাম আপনারা আব্দুল ওহাব সিদ্দিকীকে একদিনের একটা প্রোগ্রাম করেন, আপনার মনে আছে। অ্যাডিশনাল কমিশনার সাহেব ছিল, আমরা একটা প্রোগ্রাম করতে চাই। অ্যাডিশনাল কমিশনার মঞ্জুর সাহেব বললো আমি জনগণ দিয়েছি, কীভাবে গেলেন আমি ইস্যু সাহেবের সঙ্গে গিয়েছি। আপনার প্রেস ক্লাবে যখন আমাকে আশিক প্রস্তাব করলো যে এই প্রেস ক্লাবে আসতে হবে ঘোরার সময়, আমি আশিককে বললাম আমার ওয়াসার মিটিং আছে, এই সরকার আমাকে ওয়াসার একটা বড় দায়িত্ব দিচ্ছে, আমি যেতে পারবো না, আপনি মিটিং করে, আর যদি অ্যাডিশনাল কমিশনার সাহেবকে দিতে হয় তাহলে আপনি ভালোভাবে করতে হবে। আমি আগে একবার যাবো, আমি পুলিশের সঙ্গেও আলাপ করছিলাম যে বড় কোনো অফিসার দিতে গেলে আমাদের এই কোনো সাংবাদিকই হবে না, আমাদের আর জাঁকজমক করতে হবে। কারণ যে গ্রামে নজরুল ইসলাম সিদ্দিকী, খালিদ ইসলাম সিদ্দিকী, ইসু আলমের মতো, শেখ নিয়ামত আলীর মতো লোকজন সেই গ্রামে এসে যদি তৈবুর রহমান মতো লোক বলতে পারে এই গ্রামে এখন করবে। আমি জানতাম না এই এলাকায় এরা এখনো ঘর পায়নি, ভালো পায়নি। আমি মনে করলাম গরমের সময় কি করবো, আমি একটা ফ্যান নিলাম আর কয়েকটা বই নিলাম। বিশেষ করে এই বইটা আমি 80 জন্য নিয়ে আসছে। সাংবাদিকতা করতে গেলে মানা যায় আপনাদের মামলা খেতে হয়, মানহানি। এই মানহানি মামলাটা এখন কিন্তু স্পেশাল মামলা হয়ে চলে গেছে, এখনো স্পেশাল আইনটা বাতিল হয়নি। এই বইটা কিন্তু আপনাদের কাজে লাগবে। এখানে মানহানির কথা বলা হয়েছে, যেখানে আইসিটি আইন, যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এর 56 এবং 57 দ্বারা কি আছে সেটা বলা হয়েছে। এবং বাংলাদেশের মানহানি পত্রিকার প্রথম মামলাটা হয় প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে, তারপরে আমার দেশ মালিকের বিরুদ্ধে। এইভাবে আমি এই বইটা আপনাদের দিয়ে যাব। আর একটি বই আছে সংবাদের লেখালেখি, কীভাবে সংবাদ লিখতে হয়। আজ কিন্তু এই বর্তমান মোবাইলের যুগে আমরা সবাই সাংবাদিক, কেউ যাচ্ছি একটা ঘটনা ঘটলো, আমরা কিন্তু সেটা ছবি নিয়ে দিয়ে দিচ্ছি। একে বলে মোজো, মোবাইল জার্নালিজম। মোবাইল জার্নালিজম আশি কিন্তু ঘটনা খাপছাড়া হবে। ইতিমধ্যেই খুলনা এবং সাতক্ষীরায় আমার যে নিউজ নেটওয়ার্ক আছে, সাংবাদিকদের ট্রেনিংটি আশি ট্রেনিং কমপ্লিট করছে। আমাদের আমি কমপ্লিট করছি, এখন যে আসি তোমার ওখান থেকে আমি আরও 2-1 আস্তে আস্তে নিয়ে সাংবাদিকতার পেছনে কিন্তু কঠিন পেশা। ওই যে বলছিলেন 3টা পেশা কঠিন, নবেল পেশা। জমিদারের ছেলেরা করতো সাংবাদিকতা, আইন পেশা আর শিক্ষকতা পেশা। এই 3 পেশা কিন্তু পয়সাগুলি থাকার কথা। এখন আইন পেশা বলেন, সাংবাদিকতা বলেন আর
শিক্ষকতা বলে সব জায়গায় কিন্তু পয়সা, এবং 2 নম্বর করলে আরো বেশি পয়সা। আমরা সাংবাদিকরা বলি 3 C থেকে সাবধানে থাকতে। একটা হচ্ছে শীতে ক্রিমিনাল, ক্রিমিনাল থেকে সাবধানে থাকে। আর একটা হচ্ছে শীতে ক্লিনিক, ডাক্তাররা রোগী ভাবে ক্লিনিকে নিয়ে যাচ্ছে। আর একটা হচ্ছে কোচিং, আমরা এই শিক্ষকরা আছেন, আমরা শিক্ষা দিচ্ছি না, আমরা কোচিংয়ে নিয়ে যাচ্ছি, তাই না? এই শীত থেকে সাবধানে থাকবে। আমি এখন বলি এই শীত সঙ্গে এই সাংবাদিকতা এটা জীব যোগ হবে। কারণ মানুষ এখন সাংবাদিকদের সাংবাদিক না দেখে অনেক সময় কি দেখে, সাংবাদিক বলে। কেন বলে? আমরা যেন কারোর জন্য ব্ল্যাকমেল না করি, আমরা যেন কারোর জন্য হুমকি না করি। আবার মামা বা জুবিকা মামা বা মুক্তি মামা যে কথাটা বললো ওই কথাটাই লেখে, এর বাইরে কি আছে, ভিতরে কি আছে সেটা লিখবেন না, তার কথাটুকু পরিবর্তন করবেন না। আপনি নিউজ মিস করতে পারেন কিন্তু ভুল নিউজ দেবেন না। আমার কথা কিন্তু ক্লিয়ার। আপনি একটা নিউজ মিস করেন, রোড অ্যাক্সিডেন্টে কাটাকাটিতে 2 জন মারা গেছে, আপনি 6 জন লিখেন না। নিউজ মিস করেন, অসুবিধা নেই, প্রতিযোগিতার যুগ, নিউজ দিতে হবে, কিন্তু ভুল নিউজ দেবেন না। কারণ নিউজের পরিভাষা তো ওই একটাই, নিউজ কি, NEWS, নিউ থেকে নতুন, বা নর্থ ইস্ট ওয়েস্ট সাউথ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, যা কিছু হচ্ছে এটাই নিউজ। সেটাই নিউজ। নিউজ কিন্তু সময় উপযোগী, আজকে নিউজ কালকে দিলে কিন্তু হবে না, কিন্তু অনুসন্ধানে নিউজ আপনি যে কোনো সময় দিতে পারেন। রিসার্চ নিউজ আপনার সবচেয়ে দুর্গাপুর এলাকায় বড় কি জানেন, রিসার্চ নিউজ করতে পারেন। এই দুর্গাপুরের মসজিদ, এই মসজিদ ঐতিহাসিক মসজিদ, এই নিয়ে কিন্তু আপনারা একটা ভালো রিসার্চ করতে পারেন। দুর্গাপুরের কবরখানা, যেটা পুরাতন কবরখানা ওই যে মাঠের পাশে, এই নিয়ে কিন্তু একটা ভালো রিসার্চ করতে পারেন। আপনি দুর্গাপুরের কারি মাহমুদ আলী, তাকে নিয়ে কিন্তু একটা ভালো রিসার্চ করতে পারেন। দুর্গাপুরের মৌলানা দুর্গাপুরী সাহেব, আব্দুল ওয়াহেদ সিদ্দিক সাহেব, তার আব্বা নড়ি মাস্টার সাহেব, এদের নিয়ে কিন্তু ভালো রিসার্চ করতে পারেন। তারা এই এলাকায় কিভাবে শিক্ষকতার পেশা, কিভাবে খেলাধুলা, দুর্গাপুরের ফুটবল টিম নিয়ে একটা রিসার্চ করে, যে দুর্গাপুর ফুটবল টিম এরকম ছিল, দুর্গাপুর ভলিবল টিম এরকম ছিল। রিসার্চ নিউজ কিন্তু কখনো পছন্দ হয় না, স্পোর্ট নিউজ পছন্দ ধরে, রিসার্চ নিউজ কিন্তু পছন্দ ধরে না। এই রিসার্চ নিউজ করার জন্য কিন্তু আলাদা দক্ষতা লাগে। যেটা হচ্ছে যে আপনাকে ভাবতে হবে কোন নিউজটা পছন্দ হয় না, কোন নিউজটা পছন্দ। আমার মামা শুয়ে রয়েছে, সে আবুল কাসেম মিঠু, তাকে নিয়ে একটা নিউজ করতে পারে। সে আপনার দক্ষিণ পাড়ায় বাংলাদেশিয়া রহমানের মাদ্রাসা কীভাবে করবো, তাকে নিয়ে একটা বিচার করতে পারে। বিচার করার জন্য অগণিত কপোতাক্ষ নদী। আমার মনে আছে আমরা তখন একবার ঈদে দুর্গাপুর আসছি, ঈদের সময় নামবো, গুলিস্তান না স্বামীস্তান ধরছে রাত 8টায়, তখন লঞ্চ থেকে লাইট ফেরাইছে, সবাই বলছে ও আসে নাই বাড়ি, ও আসে নাই, একদম বলে মোহাম্মদ আলী সাহেবের ওখানে দেখছি কালকে আসবে। সে যে কি আনন্দ, লঞ্চে নামছে। এই নদীটা নিয়েও কিন্তু একটা রিসার্চ নিউজ করা যায়। আমি মনে করি এগুলো আমাদের করা উচিত। শুধু 2 জন মারা গেল, আজকের সভা হলো, এটা কিন্তু বড় কথা না, আমরা রিসার্চ নিউজ করব। দ্বিতীয়ত আমাদের মধ্যে যেটা দরকার সেটা হচ্ছে একতা। আমি কিন্তু জানি একতা বলতে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত বা বামপন্থী সবাই থাকবেন, কিন্তু সবার লক্ষ্য থাকবে সাংবাদিকতা এবং একতা, এখানে কোনো পার্টি না। এবং যখন আমরা এই চেয়ারে বলবো নিউজ করতে, তখন কিন্তু আমাদের 2 চোখ সমান থাকবে, অর্থাৎ কাকে কম দেখবো না, কাউকে বেশি দেখবো না, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, সেটা বড় কথা নাই। আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই দুর্গাপুরকে ভালোবাসি, সেইভাবে নিউজ করতে হবে। আপনি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন।
1982-84 সাল খুলনা এরশাদ সাহেব ক্ষমতায় খুলনা জাতীয় ফুটবলের ফাইনাল খেলা সুবির ব্যর্থত্বরে তখন বিদ্যুৎ সরকার খুলনার সবচেয়ে ভালো লেখক। বিদ্যুৎ সরকার খুলনা কাকুরি প্রেসের পাশে তার প্রেস, উনি কনভেনার। আমি যখন খুব ইয়াং 2000 সাল মানে মনে করেন আমাকে সহকারী কনভেনার বানা দিয়েছে, যেহেতু আমি ক্রীড়া ডেভেলপমেন্ট সেক্রেটারি। এখন বলবেন যে ফার্স্ট 6টা ইলিকার বাণী, রাষ্ট্রপতির বাণী, প্রধানমন্ত্রী কাজী জাফর সাহেবের বাণী, দিদার শহীদ দিদার বাপ প্রধানমন্ত্রী তার বাণী, আর হচ্ছে আমাদের কাজী আমিন সাহেব মেয়রের দায়িত্বে মেয়র সাহেবের বাণী, আর গফর বিশ্বের বাণী। এত বাণী কীভাবে লেখব? আমাদের আমি স্বীকার করি বিদ্যুৎদা আমাকে বললেন তুমি আমার চেয়ার বুঝি মনে করো তুমি এখন এক্সট্রা, তুমি এখন এক্সট্রা দলটির চোখ দিলে মনে করো, তারপর তুমি ওই হিসাবে দেখো তুমি খুলনার খেলাটা আমি কীভাবে। আপনার জানবেন 2 ঘন্টার মধ্যে 5টা বাণী দিতে পারলাম, লাস্টে দিদার পক্ষটা লিখলাম। কারণ আমাদের সিদ্দিকি জানে বাণী কখনো ওই মন্ত্রীরা লেখে না, নিজেদের লিখে ইভেন ডিসি কমিশনও লেখে না, আটা দেয়, ওনারা কিন্তু দেখে সই করে দেয়, ওনারা কিন্তু দেখে সই করে দেয়। আমি বলতে চাচ্ছি সাংবাদিকদেরকে জ্ঞান অর্জন করতে হবে, কোন ভাষা কোথায় ব্যবহার করব। আর সাংবাদিকতা আমরা যে পেপারগুলো পড়ি, আমরা যে অনলাইনে বিভিন্ন দেখি, এইগুলোর সঙ্গে কিন্তু সাংবাদিকতা পার্থক্য রয়েছে। কারণ একটা পেপার যেমন MA পাস করে, একটা রিক্সারও কিন্তু একটা পেপার পড়ে, একটা ভ্যানেরও পেপার পড়ে। অর্থাৎ আমাদের ভাষা হবে একেবারে সহজ। আপনি যদি লেখেন কেদারা, রিক্সাটা বসবে চেয়ার হলি বসবে। আপনি যদি লেখেন পৌরোহিত্য করেন বাংলা, রিক্সারা বলবে বলবেন, আপনাকে লিখতে হবে সভাপতিত্ব করেন। অর্থাৎ সাংবাদিকের ভাষা হবে সহজ সরল। কিন্তু কবির ভাষা বা যিনি প্রবন্ধ লেখেন তার ভাষা বা উপন্যাসিক ভাষা ওটা কঠিন হতে পারে। তো উপন্যাসিক বই সবাই পড়ে না, কবিতা সবাই পড়ে না, বলে এক ধরনের পাঠক রয়েছে। কিন্তু আমাদের ভাষাগুলো হবে সহজ সরল এবং সেইভাবেই কিন্তু চলতে হবে। আপনি ফুল বাগিচার সংজ্ঞা যদি পান, আপনারা সেদিকে দেখবেন কি সহজভাবে তিনি উপস্থাপন করছেন, সহজভাবে সুন্দরভাবে তার উপস্থাপন করছেন। এই গ্রামে থেকেই তো আমার বাবা লেখার হাতে খড়ি পেয়েছেন, তার মাধ্যমে আব্দুল ওয়াহাব সিদ্দিকীর মাধ্যমে। তারপর উনি চাঁদখালি সম্বন্ধে লিখছেন মাত্র 22টি প্রবন্ধ, আর দুর্গাপুর সম্বন্ধে লিখছেন 121 বিভিন্ন ধারা দিয়ে উনি লিখে গেছেন। আমি আপনাদের শুধু বলবো যে আপনারা অনুসন্ধানের প্রতিবেদন করেন, এখানে দুর্গাপুর আঞ্চলিক কেসটা বলবো তা নাই, অনুসন্ধানের প্রতিবেদন যে কেউ ছাপতে পারে। আপনাদের বলে চা বাঁচবে, কিন্তু অনুসন্ধানের প্রতিবেদন বলতে চা বাঁচবে না। আপনারা কাটাকাটি কে কে বছরের বাড়ি কাটাকাটি আমার আসার কথা ছিল গত 3 তারিখে, আমি বলছিলাম আপনাদের কাটাকাটি সেনাবাহিনী যে ছিল 3 তারিখে সেনাবাহিনী যৌথ বাহিনী, ওই সময় আমার আসার কথা ছিল। যে বাড়িটা ঘিরেছিল ওটা হচ্ছে সরার বাড়ি, একসময় দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিল। সরার সেনার বড় ছেলে আশরাফুদ্দিন মকবুল, তিনি 58-59-এ ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু জিএস কোন কথা না, কিন্তু ডাকসু জিএস ছাত্র ইউনিয়ন থেকে পরবর্তী অধিকার রাজনীতি করে না, উনি বিএসএসে বাংলাদেশ সংবাদ সংস্থা স্পেশাল করেসপন্ডেন্ট ছিলেন। উনি আমার বড় ভাই, ওনার ওয়াইফ বড়, আমি ছোট, ওনার ছোট ছেলে মেজর জেনারেল সরোয়ার করিম এখন বাংলাদেশের যে সবচেয়ে বড় গোয়েন্দা সংস্থা তার মহাপরিচালক। সে আসছিল বলে আপনাদের ওই এলাকা আগে চলে গেছে। আমি এই জন্য আমার আসার কথা আসেনি, কারণ ওর পরেই ও ওখান থেকে আমার বাড়িতে যায়, আমি কোনো বাড়ি করছি না।
এবং গাউস ভাই ওনাকে বাড়িতে গাউস ভাই আজকে ফোন করছে কাটাকাটি যেমন উন্নত তার থেকে উন্নত আমাদের দরকার, তার থেকে উন্নত আমাদের এই এলাকা। এই এলাকার উন্নয়নের জন্য আমাদের কাজ করতে হবে। এই কাজ করার জন্য আপনাদের প্রথম দরকার কোনটি জানেন? একটা জায়গা দরকার। আমাদের যে খুলনা প্রেস ক্লাব, আমরা প্রথমে পাইছিলাম 3 বছরের লিজ, যেটি খানে শহরের বাড়ি ছিল, যেটা কাজী চাপুর সাহেব আমাদের দিয়ে গেছিল। পরবর্তীকালে আমরা আস্তে আস্তে আমাদের মিশনের সামনে আমরা 99 বছর লিজ পেয়েছি এবং আশিক দেখেছে আমাদের ব্যাটকোট হওয়ার কত বড়, আমাদের 3-4টে ওয়াল ক্রোম বড়। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা আমাদের 5ই আগস্টের আগের দিন আমাদের প্রেস ক্লাবের সব এসি খুলিয়ে নিয়ে গেছে, সব চেয়ারগুলো হয়ে গেছে, চালিয়ে দিয়েছে। কেন জানেন? ওখানে শেখ মুজিবুর রহমানের একটা মুক্তি ছিল। আমি শেখ মুজিবুর রহমানকে খাটো করছি না, বাংলাদেশের স্বাধীনতা ইতিহাসে তার অবদান রয়েছে। প্রেস ক্লাব কর্তৃপক্ষ হচ্ছে সবার জায়গা। এখানে এখন যারা ক্ষমতা আছেন তারা যেমন জিয়াউর রহমানের মুক্তি রাখতে পারেন না, তেমনি গোলাম আজমের মুক্তি রাখতে পারেন না, যেমন সার্জিস আলমের মুক্তি রাখতে পারেন না, তেমনি শেখ মুজিবের মুক্তি রাখতে পারেন না। প্রেস ক্লাবের সাংবাদিকদের সবাই একযোগে ন্যায়ের পক্ষে কথা বলতে হবে। প্রেস ক্লাবের সাংবাদিকদেরকে একযোগে ন্যায়ের কথা বলতে হবে, তাহলেই আমরা এগিয়ে যাব। আমাদের দেশ গঠন করতে হবে। আজকে দেখেন, ডক্টর ইউনূস সাহেবের মতো একটা লোক পেয়েছি বলেই আমাদের এত বিনিয়োগ হচ্ছে। ডক্টর ইউনূস সাহেবের মতো একটা লোক পেয়েছি বলেই আমাদের এখানে আশিক নানা এক ভদ্রলোক আছেন, তার কথায় কত হাজার টাকার চুক্তি হচ্ছে, 300 কত কোটি টাকার চুক্তি হচ্ছে। এই সবগুলো আমাদের এই এখন আমরা দরগাপুর উন্নয়নে আমরা কি করব? দরগাপুর ইউনিয়নে এখন নেতৃত্ব দিচ্ছেন আমার মা চন্ডিকার, যার জামা পরে আমি কলেজে যেতাম, যার আব্বা প্রখ্যাত ফুটবল খেলা ছিলেন, তাকে এখন এগিয়ে আসতে হবে। যখন অন্য দল ক্ষমতা আসবে তখন তার দলকে এগিয়ে আসতে হবে। আমি আমার এই মামার সঙ্গে আলাপ করছিলাম যে আমাদের যে অসংখ্য কাজগুলো আছে, যেগুলো ডিভিশনাল কমিশনের মাধ্যমে হতে পারে, যেমন কাজ যখন আসবো আমার ডিসি সাহেব রাত্রে করেছে, ওইটার কারণে বলছে যে মাদ্রাসার জটটা নিয়ে আসে, এগুলো আপনি দিতে পারবেন না, তো ওটা 1800 মধ্যে করেছে। বলছে ও ফাইন্যান্সের মধ্যে না, এখন একটু দিয়ে দেবে বার্তা। আমার বক্তব্য হচ্ছে আমরা কমিশনার অফিস থেকে আমাদের কাজ করাতে হবে, এবং কমিশন অফিস থেকে যখন কাজ করাবো তখন আমাদেরকে কী করতে হবে? আমাদেরকে বলতে হবে প্রধান কমিশনার ছাত্রীরা ডিসিপি বলে দিতে হবে। আমি শুনলাম আজকে বলছে কিছু একটা টুকরো জমি আছে, এই জমিটা যদি ইনসিডেন্টের মাধ্যমে তুমি নিতে পারো, এবং যদি পরবর্তীকালে খুলনা এডিশনাল কমিশনার রেভিনিউ ফিরোজ সাহেবের দরকার হয় অথবা কমিশনার ফিরোজ সাহেবের দরকার হয়, আমি অবশ্যই কথা বলব। এবার এই প্রেস ক্লাব উন্নয়নে আমি ইনশাল্লাহ ভূমিকাটা চেষ্টা করব। বিতর্ক সাংবাদিকদের ট্রেনিং প্রয়োজন আছে, প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। আমি ইদুল আমাদের বলছিলাম, আমি যখন আসছিলাম যে আপনারা প্রশিক্ষণ ব্যবস্থা করেন, আমরা আশিক যে প্রশিক্ষণ দিচ্ছে সেটা হচ্ছে ও গেছে মূলত আমরা অনেক টাকা দিয়েছি আমাদের নিউজ নেটওয়ার্কের মাধ্যমে। আমি নিউজ নেটওয়ার্কের যেহেতু কোঅর্ডিনেটর, আমরা ওইভাবেই প্রশিক্ষণ দিই। তারপরেও আপনাদের এখানে আমি আমাদের চিফ শহীদুজ্জামান, যার বাড়ি গোপালগঞ্জে, মুক্তিযোদ্ধা ছিলেন, আশাশুড়ির প্রতি তার খুব টান রয়েছে, কারণ তার বাবা আশাশুড়ি সিও রেভিনিউ ছিলেন, সিও ডেপ ছিলেন, হ্যাঁ, এবং সেটা 1954-55 সালে। সুতরাং আশাশুড়ির প্রতি তার একটা টান রয়েছে। আমি তাকে সেইভাবেই কথা বলবো। তিনি খুলনার শিরোমণিতে যুদ্ধ করেছেন,
এই নেতৃত্বের সঙ্গে আমি কথা বলবো কী করা যায়। কারণ আপনারা জানেন নতুন যে সংস্কার কমিশন, আমার বন্ধু কামাল সাহেব আছেন, তিনি বিএল কলেজের অত্যন্ত ছাত্র নেতা, একসময়